কথা বলতে বলতেই আয়াত তার ডোমিনেন্ট নেচার শো করে বসে। ইনেটকে প্রভোগ করার জন্য ইচ্ছাকৃতভাবে ওর সরু কোমরে দুই হাত চেপে ধরে খুব স্মুথলি স্লাইড করতে থাকে। ইনেট সাথে সাথেই ওর হাতটা শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, আপনি আমাকে এভাবে টাচ করছেন কেন? রিমুভ ইউর হ্যান্ডস। কিন্তু আজ কি আর সেই কথা শোনার পাত্র? সে বরং একটা ডেভিলিশ স্মার্ক দিয়ে দাঁত চেপে ধরে টাচটাকে আরো ডিপ আর ইন্টিমেট করে তোলে। ক্যাজুয়াল টোনে বলে, তোমার কোমর অনেক বেশি স্লিম, টাচ করতে বেশ কমফোর্টেবল লাগছে। আমার ইচ্ছে হচ্ছে তাই করছি। হচ্ছে প্রবলেম? হোয়াটস মাই প্রবলেম মানে? আপনি আমার কোমরে হাত রাখবেন আর বলবেন আমি আমার কি? ইনায়াত গলা চড়িয়ে রিয়্যাক্ট করে, কিন্তু আয়াজের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো সে ইনায়াতের টি শার্টটা ধীরে ধীরে উপরের দিকে স্লাইড করতে শুরু করে। ইনায়েত আয়াজের চোখের দিকে তাকায়। সে খুব ভালো করেই জানে এখন ট্রিপিক্যাল কমিক্স বা নোবেলের নায়িকাদের মতো প্যানিক করে ছাড়ুন ছাড়ুন করলে এই অ্যারোগেন্ট আয়াজটা আরও বেশি অ্যাডভান্টেজ নেবে। তাই সে একদম স্ট্রং আই কন্ট্যাক্ট ধরে রেখে কোল্ড ভয়েসে মোক্ষম জায়গায় হিট করে। একজন কনকিউবাইনের মেয়েকে নিজের লিগ্যাল ওয়াইফ হিসেবে একসেপ্ট করতে আপনার প্রেস্টিজে লাগে, কিন্তু তাকে এত ব্যাডলি টাচ করতে একটু শেম ফিল হয় না আপনার? কথাটা একেবারে তীরের মতো ওর ইগোতে গিয়ে বিধে। আয়াত সাথে সাথে ইনায়েতকে রিলিজ করে দেয়। সত্যি বলতে আজ ওর ইন্টেনশনই ছিল ইনায়েতের সাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করা। ওদের এই এলিট রয়্যাল কালচারে এভাবে ফোর্সফুলি রোমান্স ইনিশিয়েট করাটা বেশ নর্মাল। কিন্তু ইনায়েত ঠিক করে উইক পয়েন্টে আঘাত করেছে। আয়াত নিজেকে গুটিয়ে নিয়ে একরাশ ফেক ডিসকাস্ট শো করে বলে, ড্যাম ইট! এখন আমাকে আবার শাওয়ার নিতে হবে। তোমাকে ছুঁয়েছি বলে কথা। ইনায়েত ওর এই হিউমিলিয়েশন বিন্দুমাত্র রিয়েক্ট করে না, বরং একদম শান্ত ফ্রিজিং টোনে বলে, তো আসেন কেন ছুটে? নিজের ক্লাস আর স্ট্যাটাস ভুলে এমন আউট অফ কন্ট্রোল হয়ে কেন যান? আপনি একজন প্রফেসর, তার উপর ক্রাউন। একজন মেয়ের কোমর নিয়ে এমন চিপ টানাটানি করাটা আপনার হাই প্রোফাইল ইমেজের সাথে বড্ড বেমানান। এইটুকু বলে ইনায়েত আর কোনো আর্গুমেন্ট না বাড়িয়ে সোফায় পিলো আর ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে। আজ কিছুক্ষণ একটা স্ট্যাচুর মতো স্পিচলেস হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর নিজের প্রাইড আর ইগো স্যাটিসফাই করতে স্রেফ ইনায়েতকে দেখানোর জন্যই ওয়াশরুমে ঢুকে যায়। বিন্দু মাত্র ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকটা সময় নিয়ে কোল্ড শাওয়ার নিয়ে তবেই বেরিয়ে আসে। রুমে ফিরে আয়াত দেখে ইনায়েত ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে সে ধীর পায়ে সোফার দিকে এগিয়ে যায়। তারপর একদম সাইলেন্টলি দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘুমন্ত ইনায়েতের দিকে তাকিয়ে থাকে। এক অদ্ভুত অবসেশন আর মোহ তাকে গ্রাস করে নেয়। ইনায়েতের এই পিসফুল স্নিগ্ধ ঘুমন্ত চেহারাটা মনে হচ্ছে ফেয়ারি টেলের স্নো হোয়াইট কিংবা কোনো ডার্কার্স এই ঘুমিয়ে থাকা ম্যাজিক্যাল প্রিন্সকেও হার মানিয়ে দিচ্ছে। ব্রিটিশ মেয়েরা অবভিয়াসলি গর্জিয়াস আর এলিগেন্ট হয়, কিন্তু ইনায়াতের এই ফ্লোলেস বিউটিতে আল্লাহ কোনো দিকেই এতটুকু খুঁত রাখেননি। আজ আরেকটু সামনে ঝুঁকে আসে। নামহীন একটি ফ্যাসিনেশন আর অনামী তৃপ্তি নিয়ে সে ইনায়েতের মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে একটানা ঘাড় গুজে তাকিয়ে থাকতে থাকতে একসময় ওর ঘাড় রীতিমতো পেন শুরু হয়ে যায়। তবুও আয়াজ নিজের চোখ দুটো এক সেকেন্ডের জন্য ইনায়েতের দিক থেকে সরাতে পারে না। সকাল ঠিক 7টা। ইনায়েত আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরনে গতকাল নাবিদের দেওয়া নতুন জার্সি আর ট্রাউজার, চুলগুলো ক্যাজুয়ালি খোলা। ইনায়েত এমনিতে জার্সি ক্রেজি, ওর ফেভারিট ড্রেস আপই হলো জার্সি। ট্রাউজারের পকেটে দুহাত গুজে আয়নার সামনে এদিক ওদিক ঘুরে নিজেকে খুব খুঁটিয়ে এক্সামিন করছে সে। ঠিক তখনই জিম সেশন শেষ করে রুমে এন্টার করে আয়াজ। সকাল সকাল ইনায়েতের এমন আমেজিং একটা লুক দেখে ওর ভেতরে তো প্রজাপতি উঠতে শুরু করেছে এক প্রকার, কিন্তু নিজের সেই ফিলিংসটা দারুণভাবে হাইড করে স্বভাবসুলভ সার্কাস্টিক টোনে পিঞ্চ মারে সে। এমন অ্যাটিটিউড নিয়ে আয়না দেখছো, মনে হচ্ছে এই মাত্র মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে এসছো। ইনায়েত আয়নার দিক থেকে চোখ না সরিয়ে কুললি রিপ্লাই দেয়, আমার খেতাব নিয়ে আপনাকে এত ওভারথিংক করতে হবে না। আরে না, আমি ওসব করছি না। আমারও তো ফালতু টাইম নেই। তোমার ওভারলুকিং অবস্থা দেখে জাস্ট
ওপিনিয়ন দিলাম। ইনায়েত নিজের জার্সির ফিটিংটা চেক করতে করতে বেশ বিরক্তি নিয়ে বলে, আপনাকে তো আমি জাজ করতে বলিনি ভাই। আপনি আপনার জোনে থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আয়াজ এবার সোজা ইনায়েতের কাছে গিয়ে ওকে আয়নার সামনে থেকে এক প্রকার সরিয়ে দেয়। সরো তো, এবার আমাকে আমার বডিটা দেখতে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিম করা বডি ফ্লেক্স করতে শুরু করে আয়াজ। সিক্স প্যাক অ্যাপস শো অফ করে ইনায়েতকে বলে, লুক অ্যাট দিস, কত পারফেক্ট আর নাইস বডি আমার। জীবনে কখনো রিয়েলিটিতে এমন সিক্স প্যাক দেখেছিলে? ইনায়েত চরম বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ডিরেক্টলি কিছু না বলে বিড়বিড় করে বলে ওঠে, পুরো একটা পাঠার মতো লাগছে, জঙ্গলি পাঠা কোথাকার। হোয়াট? কি বললে? রিপিট করো তো। নাথিং। বলে ইনায়েত ইগনোর করে ব্যালকনির দিকে পা বাড়ায়। আয়াজের সামনে থাকলেই আননেসেসারি আর্গুমেন্ট হবে, আর ওর কথাগুলো ইনায়েতের কাছে একদম অসহ্য লাগবে। কিন্তু ইনায়েত ব্যালকনিতে যাওয়ার আগেই আয়াজ পেছন থেকে বলে ওঠে, তোমার বাবা এসছেন, নিজের ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য ওয়েট করছেন। বাবা শব্দটা কানে যেতেই ইনায়েতের হাঁটার গতি থেমে যায়। সে আয়াজের দিকে ঘুরে দাঁড়ায়। ওর চোখের দৃষ্টি মুহূর্তে কোল্ড আর ডার্ক হয়ে যায়। শক্ত গলায় সে বলে, আমার কোনো বাবা নেই। আয়াজের কপালের ভাঁজ পড়ে গভীর হয় কনফিউশনে। হোয়াট ডু ইউ মিন? তাহলে মিস্টার ইভান তোমার কে? ইনায়েতের পাথরের মতো এক্সপ্রেশনলেস মুখে জবাব দেয়, উনি আমার জন্মদাতা, কিন্তু বাবা নন। এ কেমন কথা? বাবা নন কেন? কারণ বাবা হতে গেলে কিছু কোয়ালিফিকেশন লাগে, যা মিস্টার ইভানের নেই। আমরা ওনার চাহিদার ফল, কোনো ভালোবাসা বা ইচ্ছের ফসল নই। আর না তিনি কখনো আমাদের কোনো বাবার মতো ভালোবাসা দিয়েছেন। সো হি ইজ নট মাই ফাদার। কথাগুলো শুনে আয়াজ পুরোপুরি স্ট্যান্ড হয়ে যায়। কি রিয়েক্ট করা উচিত বা কি বলা উচিত, ওর ব্রেন সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয়। রুমের ভেতর যখন এই ইন্টেনশন কনভারসেশন চলছে, তখন দরজার ঠিক বাইরে দাঁড়িয়েছিলেন মিস্টার ইভান। নিজে ওদের লেট হতে দেখে নিজেই এসেছিলেন ডাকতে, আর নিজেই নিজের কানেই শুনে ফেলেন ইনায়েতের সবটা কথা। ভারী হয়ে আসা বুকটা নিয়ে তিনি দরজায় নক করেন। আসতে পারি? আয়াজ নিজের ভেতরের অকওয়ার্ডনেস কাটিয়ে পেছনে ফিরে তাকায়। জি, আসুন আঙ্কেল। বলে সে একটু সরে দাঁড়ায়। মিস্টার ইভান ধীর পায়ে রুমের ভেতর এন্টার করেন। এনায়েতের দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে একদম টিপিক্যাল ফাদারলি টোনে তিনি জিজ্ঞেস করেন, কেমন আছো ইনায়াত? ম্যারাড লাইট ভালো যাচ্ছে তো? ইনায়েতের ফেসে কোনো এক্সপ্রেশন নেই। একদম রবোটিক আর কোল্ড টোনে সে জবাব দেয়, ভালো থাকার জন্য তো আর আপনি বিয়ে দেননি। একজন ক্রাউন প্রিন্স আর একজন কনকিউবাইনের মেয়ের ম্যারিড লাইফ তো আর ফেয়ারি টেলের মতো হওয়ার নয়, তাই না? সো না আমি ভালো আছি আর না আমার লাইফ ভালো আছে। মিস্টার ইভান শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। আজ তাদের এই পার্সোনাল ফ্যামিলি ড্রামার মাঝে ইন্টারফেয়ার করতে চায় না। সে জাস্ট ক্লিয়ার করে দেয়। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে আসি, আপনারা কথা বলুন। এই বলে সোজা চেঞ্জিং রুমে ঢুকে সে দরজা লক করে দেয়। কিন্তু দরজায় কান পেতে ঠিকই পুরো কনভারসেশন শুনতে থাকে। আর যেতেই মিস্টার ইভান এবার ইনায়েতের দিকে ফোকাস করেন। আই অ্যাম ইওর ফাদার ইনায়াত। তোমার ভালোর জন্যই এই রয়্যাল ফ্যামিলিতে তোমার বিয়ে দিয়েছি, যাতে তুমি একটা বেটার লাইফ পাও। আর তুমি আমার সাথে এমন রুড বিহেভিয়ার করছো। ইনায়েতের ঠোঁটে একটা তাচ্ছিল্যের স্মার্ট ফুটে ওঠে। দুহাত বুকে ফোল্ড করে সে বেশ রিল্যাক্সড ভঙ্গিতে বলে, মিস্টার ইভান, আয়াজ এখন এখানে নেই। সো প্লিজ আপনার এই ফেক কনসার্নের ড্রামাটা অফ করুন। নিজের প্রেস্টিজ বাঁচাতে আমাকে এখানে স্যাক্রিফাইস করেছেন আপনি, আমার ভালো থাকার জন্য নয়। আর আপনি আমার বাবা নন। আপনার সাথে আমার কোনো রিলেশন নেই। এই বিয়ের ডিল ক্র্যাক করে আমরা আপনার থেকে পার্মানেন্টলি মুক্তি পেয়েছি, ভুলে গেছেন সেটা? মিস্টার ইভান এবার দাঁত চেপে নিচু কিন্তু থ্রেটিং স্বরে বলেন, রয়্যাল ফ্যামিলিতে বিয়ে হয়েছে বলে গলার ভয়েসকে একটু বেশি রেজ করছো। খুব বেশি উড়ো না ইনায়াত। আমার এক কথায় কিন্তু তোমার ডিভোর্স হয়ে যাবে। তো করিয়ে দিন না ব্রো। আপনার যখন এতই পাওয়ার, তাহলে জাস্ট এই ফেভারটুকু করে দিন। এই রয়্যাল লাইফের টক্সিক বন্দিদশা থেকে আমায় মুক্তি দিন। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি আমায় ব্রো বলছো? আমি তোমার বাবা। বাবা আপনি অবশ্যই, কিন্তু আমার বা আমার ভাইয়ের না। আপনি জাস্ট আপনার লিগ্যাল মিসেস এর সন্তানদের বাবা। ডিফারেন্সটা অন্তত এবার বুঝতে শিখুন। শাট আপ! এইসব বেয়াদবি বন্ধ করো। ইভান এবার অ্যাডভাইস দেওয়ার টোনে বলেন, ভালো হয়ে যাও ইনায়ত, নয়তো এই সংসার টিকবে না।
তোমার যা অ্যাটিটিউড, আয়াজের কনকিউবাইন হওয়ার কোয়ালিফিকেশনও তোমার নেই। অ্যাডভাইস শব্দটা শুনে ইনায়েত লিটারেলি খিলখিল করে হেসে ওঠে। অ্যাডভাইস? ব্যাপারটা পুরো এমন হয়ে গেল না যে এক ইবলিশ দিচ্ছে আরেক ইবলিশকে ভালো হওয়ার অ্যাডভাইস। আর আয়াজের মতো ওই হাই ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস মেন্টালিটি পাঠার সাথে থাকার কোনো রুচি আমার নেই। আপনি প্লিজ এবার লিভ করুন। আপনার এই ডিসগাস্টিং চেহারাটা যত দেখছি আমার তত বমি আসার চান্স বাড়ছে। ইনায়েত আর এক মুহূর্ত এই সাফোকেটিং রুমটাতে দাঁড়ায় না। গটগট করে হেঁটে সোজা ব্যালকনির দিকে চলে যায় ও। ওর প্রতিটা ফুট স্টেপে যেন জমে থাকা বছরের পর বছর ধরে চাপা দেওয়া রাগের এক্সপ্রেশন। মিস্টার ইভান জাস্ট কিছুক্ষণ স্ট্যান্ড হয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। হয়তো ইনায়েতের ছড়ে দেওয়া তীক্ষ্ণ কথাগুলো তার ইগোতে খুব বাজেভাবে হিট করেছে। হয়তো আনএক্সপেক্টেড ছিল এই রিয়াকশনটা। ডেডলি একরাশ সাইলেন্স পেছনে ফেলে তিনিও ফাইনালি রুম থেকে বেরিয়ে যান। ব্যালকনির কোল্ড আয়রন গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়াতেই ইনায়েতের ভেতরটা একদম ব্লাঙ্ক আর এমটি ফিল হতে শুরু করে। সামনের বিশাল আকাশটার দিকে তাকিয়ে ওর নিজের ভেতরটা একটা ডার্ক ভ্যাকিউম মনে হয়। মনে হচ্ছে মানুষটাকে আরো অনেক হার্শ কথা বলা বাকি ছিল। বুকের ভেতর জমে থাকা হাজারটা কমপ্লেন থ্রো করার ছিল, কিন্তু চরম ঘৃণা আর তীব্র বিতৃষ্ণায় ওর আর রুচি হয় না। দিস ম্যান ডাজেন্ট ইভেন ডিজার্ভ আর অ্যাঙ্গার। রাগেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকে। হুট করে ছোটবেলার একটা ট্রমাটিক মেমোরি ওর মাথায় হাতুড়ির মতো হিট করে। এবার খেলতে গিয়ে ফ্রিয়া ইনায়েতের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ফ্রিয়ার পিঠের সামান্য একটু জায়গা জাস্ট ছিলে গিয়েছিল। ফ্রেয়ার পিঠের সামান্য একটু জায়গা জাস্ট ছিলে গিয়েছিল, ইভেন ব্লিডিংও হয়নি ঠিকমতো। অথচ সেই সিলি একটা অ্যাক্সিডেন্টের পানিশমেন্ট কি ছিল? পানিশমেন্ট দেওয়া হয় ইনায়েতের ইনোসেন্ট মাকে। মিস্টার ইভান এর কোল্ড ব্লাডেড অর্ডারে ইনায়েতের মায়ের পিঠ থেকে 1 ইঞ্চি মাংস জ্যান্ত খুবলে নেওয়া হয়েছিল, জাস্ট ফর এ ক্রাচ। মায়ের সেই যন্ত্রণাকাতর চিৎকার আজও মাঝে মাঝে ইনাতের রাতের ঘুমের ঘোরে এসে হানা দেয়। মিস্টার ইভান তাদের এমন রকম এক বাবা যে কোনোদিন তাদের দুই ভাই বোনকে একবারের জন্য মমতায় বুকে টেনে নেয়নি, কখনো আদর করে কপালে একটা জেন্টেল কিস করেনি, ছোট ছোট আঙুলগুলো ধরে একটা সিঙ্গেল স্টেপও হাঁটাতে শেখায়নি। এমনকি এই ফেক শো অফ করা সোসাইটিতে কখনো প্রাউডলি এরা আমার সন্তান বলে আইডেন্টিটি পর্যন্ত দেয়নি। কেন ইমাজিন, জন্মের ঠিক 2 মাস পর তিনি প্রথম ওদের মুখ দেখেছিলেন। ওনার কাছে ওরা কোনো ডাস্টবিনে ফেলে দেওয়া গার্বেজ। কিন্ডারগার্টেনের দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে ইনায়েতের, যা ওর হার্টকে হাজার টুকরো করে দিচ্ছে। ফ্রেয়ারা যে এলিট স্কুলে পড়তো ওরাও সেই স্কুলেই পড়তো। মিস্টার ইভান মাঝে মাঝে ফ্রেয়াদের স্কুল থেকে পিক করতে আসতেন। দূর থেকে দেখলে ফ্রেয়ারা বাবা বাবা বলে লাফিয়ে ওনার বুকে ঝাঁপিয়ে পড়ত। উনিও তাদের মমতায় নিজের 2 হাতে জড়িয়ে নিতেন। আ পারফেক্ট ফাদার ফিগার। অথচ ওরা দুই ভাই বোন একপাশে একদম হেল্পলেস আর ইনভিজিবল হয়ে দাঁড়িয়ে জাস্ট হাই অথচ ওরা দুই ভাই বোন একপাশে একদম হেল্পলেস আর ইনভিজিবল হয়ে দাঁড়িয়ে জাস্ট সেই হার্ট ব্রেকিং দৃশ্যটা দেখত। ছোট দুটো মন শুধু ভাবতো, মানুষটা তো ব্লাড কানেকশনের তাদেরও বাবা ছিলেন, তাহলে এত পার্শিয়ালিটি কেন? প্রিয়াদের সব অরিজিনাল এক্সপেন্সিভ ডিমান্ড চোখের পলকে নিমেষেই ফুলফিল হতো, কিন্তু ওদের জন্য কোনোদিন নিজের হাতে একটা সিঙ্গেল সস্তা চকলেটও কিনে আনেননি তিনি। ইনার চোখ বন্ধ করে একটা হ্যাভি কাঁপতে থাকা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হয় না। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো এখন আর ওকে পোড়ায় না। ছোটবেলা থেকে কন্টিনিউয়াস নেগলেক্ট, ফিজিক্যাল মেন্টাল অ্যাবুজ আর কনস্ট্যান্ট রিজেকশন পেতে পেতে এখন এসব আর ওর গায়েই লাগে না। একসময় যে ছোট্ট মনটা বাবার একটু অ্যাটেনশনের জন্য ক্রেভ করতো, সেই হাড়টা এখন একদম স্টোন কোল্ড হয়ে গেছে। নো এক্সপেকটেশনস, নো পেইন, শি ইজ জাস্ট ইউজ টু ইট। হঠাৎ পেছন থেকে আয়াজের ভয়েস কানে আসে। সে এসে ইনায়েতের ঠিক পেছনে দাঁড়ায়, বেশ কড়া অথরিটিভ গলায় বলে ওঠে। এক্সকিউজ মি, আমি কিন্তু সব শুনেছি। তুমি আমায় পাঠা বলেছ। হাউ ডেয়ার ইউ?
রাতে স্নিগ্ধতা ভেঙে ব্যালকনিতে ইনায়েতের মনের ভেতর যেন রাজ্যের বিরক্তি এসে ভর করে। আজকে দেখেই ও সারা শরীর রিরি করে ওঠে। মনে মনে ব্রিটিশটা নিয়ে বিড়বিড় করে বলে, হোয়াট আ নাইটমেয়ার! শান্তিমতো একটু নিঃশ্বাস নেবো তারও উপায় নেই। চলে এসেছে আরেক ইবলিশ। আজের দিকে একদম তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো দৃষ্টিতে তাকায় ইনায়াত। চোখে চোখ রেখে স্পর্ধার সাথে কোনো রকম ভনিতা ছাড়াই বলে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আস্ত একটা পাঠা, তাই পাঠাই বুঝেছি। দিস ইজ মাই রাইট, ওকে? আমার নিশ্চয়ই ফ্রিডম অফ স্পিচ আছে, নাকি সেটাও কেড়ে নিয়েছেন আপনি? আয়াজের জল শক্ত হয়ে আসে রাগে। কপালের রগগুলো দপদপ করতে থাকে, কণ্ঠে একরাশ তাচ্ছিল আর বিষ ঢেলে সে বলে, তুমি একটা বেয়াদব। যে মেয়ে নিজের বাবাকে ব্রো বলে ডাকতে পারে, যার কাছে ওটা কোনো গালাগালির সমান নয়, তার মুখ থেকে তো এসব সস্তা ল্যাঙ্গুয়েজে বেরোবে। মাই ব্যাড। আমি ভুলে গেছিলাম তোমার স্ট্যান্ডার্ডের কথা। আয়াজের এই খোটানো কথাটায় ইনায়েতের মাথায় শিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। আয়াজের কোনো কথাই এই প্রথম একটা ফিউরিয়াস লাগছে ওকে। অপমানে রীতিমতো দম বন্ধ হয়ে আসছে। কোনো উত্তর না দিয়ে আয়াজকে সম্পূর্ণ ইগনোর করে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে যেতে উদ্যত হয় সে। আয়াজুর হাতটা খপ করে চেপে ধরতে গেলেই ইনায়েত যেন আগুনে হাত পোড়ার মতো সজোরে নিজের হাত ছাড়িয়ে নেয়। একদম ঠান্ডা হিস হিস করা গলায় বলে ওঠে, ডোন্ট টাচ মি। আমার মতো মানুষকে টাচ করবেন না একদম। আপনি একজন হাই ক্লাস পারসন, মিস্টার ক্রাউন আপনি। আপনার স্ট্যাটাসে দাগ লেগে যাবে। মুহূর্তে আয়াজের চোখের দৃষ্টি পাল্টে হিংস্রতায় রূপ নেয়। ইনায়েতের এই অবজ্ঞা আর ইগোতে চরম আঘাত করে। এক ঝটকায় ইনায়েতকে ধাক্কা দিয়ে ব্যালকনিতে ঠান্ডা দেয়ালের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে সে। দুজনের মাঝখানে এক সুতোরও দূরত্ব নেই। একদম ওর মুখের কাছে ঝুঁকে এসে উষ্ণ শ্বাস ফেলে ফিসফিস করে বলে ওঠে আয়াজ, আমি টাচ করব। কি করবে তুমি? আমাকে আটকানোর ক্ষমতা তোমার আছে? আমার যতবার ইচ্ছে আমি ঠিক ততবার টাচ করব। রাগের ঘোরে আয়াজ অ্যাগ্রেসিভ আর আউট অফ কন্ট্রোল হয়ে ওঠে। ওর হাত চলে যায় ইনায়েতের গলায় গর্দানে। বন্য অধিকার বোধ নিয়ে ইনায়েতের জার্সির ভেতরে পেটে পিঠে গাঢ়ভাবে স্পর্শ করতে করতে আয়াজ ঘোরের মধ্যে পাগলের মতো বলতে থাকে, আমি এখানে টাচ করব। আমি এখানে টাচ করব। ওখানে করব। আমার যেখানে ইচ্ছে আমি ঠিক সেখানে করব। নো ওয়ান ক্যান স্টপ মি। আয়াজের এই জবরদস্তি আর গায়ে পড়া স্পর্শে ইনায়েতের ভেতরে ঘাপটি মেরে থাকা ছোটবেলার জঘন্য অসহ্য ট্রমাগুলো যেন নিমিষেই ট্রিগার করে যায়। অন্ধকারে ঢাকা শুকিয়ে যাওয়া পুরনো ক্ষতগুলো আবার দগদগে হয়ে রক্ত ঝরতে শুরু করছে। এমনিতেই মনে মনে মুহূর্তের মধ্যে তীব্র আক্রোশ আর ঘেন্নায় ফেটে পড়ে এনায়েত। গায়ের সমস্ত জোর একত্র করে আয়াজের ডান উরুতে সজোরে একটা লাথি বসিয়ে দেয় সে। ব্যথায় আয়াজ কিছুটা হকচকিয়ে পিছিয়ে যেতেই ইনায়েত নিজের হাতটা শূন্যে তোলে ওর গালে ঠাস করে এক সাপটে চড় কষিয়ে দেয়। রাগে ইনায়েতের বুকটা দ্রুত ওঠানামা করছে। দাঁতে দাঁত চেপে চোখের দৃষ্টি দিয়ে যেন আয়াজকে ভস্ম করে দেবে এমন ঘৃণায় সে হিসহিস করে ওঠে। হ্যাঁ, করবেই তো। আমি তো তোর বাপ দাদা কিনে নেওয়া প্রপার্টি, তাই না? সে মনেও একটু লজ্জা কর না তোর? যাকে তুই নিজের ওয়াইফ হিসেবে একদিনের জন্যও একসেপ্ট করিস না, তাকে এভাবে যখন তখন নিজের ফ্রাস্ট্রেশন মেটাতে টাচ করতে আসিস। তোর কি মনে হয় আমি সস্তা কোনো ড্রামার উইক নায়িকা? হ্যাঁ, তুই আমাকে দেয়ালে চেপে ধরবি আর আমি তোর ভয় থরথর করে কাঁপবো? কিপ ইট ইন ইউর মাইন্ড। তোর এই জঘন্য আর তথাকথিত হাই ক্লাস ছোঁয়া তোর নিজের কাছেই রাখ, মিস্টার ক্রাউন। Don't you dare to cross your limit again, okay? ইনায়েতের ওই আনএক্সপেক্টেড স্ল্যাপ খেয়ে আয়াজাদ সারাদিন রাগে ফাটছে। তার ফেসিয়াল এক্সপ্রেশনে একটা ডার্কনেস, চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। ভেতরে ভেতরে একটা ঘুমন্ত ভলকানের মতো ফুঁসছে সে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার এই কন্ট্রোলড অ্যাঙ্গার একটা ম্যাসিভ এক্সপ্লোশনে রূপ নিতে পারে এবং তার আশেপাশে সবকিছু ডিস্ট্রয় করে দিতে পারে। অন্যদিকে ইনায়েত ভার্সিটিতে যাওয়ার এক্সকিউজ দিয়ে তাদের অ্যাশদের গ্র্যান্ড এবং লাক্সারিয়াস ক্যাসেল থেকে বের হয়। মর্নিংয়ের ফ্রেশ ব্রিজের মাঝে বাইরে স্টেপ রেখেই সে প্রথমে তার মায়ের সাথে একটা ইমোশনাল মিট আপ করে। মায়ের কেয়ারিং ফেসটা দেখে তার ভেতরে একটু গিল্ট ফিল হলেও
ডিউটির খাতিরে সে নিজের ট্রু আইডেন্টিটি আর ইমোশন পারফেক্টলি হাইড করে। এরপর আর কোনো ডিলে না করে সে ডিরেক্টলি তার MI6 এর অফিসের দিকে রওনা দেয়। অফিসে এন্টার করতে সে একটা হ্যাভি, স্ট্রিক্ট আর হাইটেক এনভায়রনমেন্ট ফিল করে। এখানকার সিনিয়রদের ডিমান্ড এবং এক্সপেকটেশন স্কাই হাই লেভেলের। তাদের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা অথরিটিভ অর্ডার এত সহজে ডাইজেস্ট করা যায় না, স্পেশালি যখন সামান্য মিস্টেকের জন্য সিভিয়ার পানিশমেন্ট ফেস করতে হয়। তখন ইনায়েতের ভেতরেও একটা সাইলেন্ট অ্যাঙ্গার বার্থ নেয়। কিন্তু এই রিস্কি প্রফেশনে এসে এসব নিয়ে কমপ্লেন করা বা ইমোশনালি রিয়েক্ট করার কোনো স্কোপ নেই। আজকে তাকে তার সিনিয়র অফিসার লিওনার্দোর সাথে মিলে একজন স্পেশাল টার্গেটকে স্টক করার ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। লিওনার্দো তাদের ডিপার্টমেন্টের মোস্ট স্মার্ট, চার্মিং এবং হ্যান্ডসাম অফিসারদের মধ্যে একজন। হিজ পার্সোনালিটি ইজ টোটালি ম্যাগনেটিক। তার হাঁটা চলা, কথা বলার স্টাইল সবকিছুতেই একটা ওভার কনফিডেন্ট ভাইব। কিন্তু তার একটা বিগ নেগেটিভ সাইড আছে। সে একদম টিপিক্যাল প্লেবয় টাইপের। সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে সে এত হাই লেভেলের ফ্ল্যাট যে কোনো ফিমেল ক্রিমিনালকে নিজের ওয়ার্ডসে ভুলিয়ে অ্যারেস্ট করার আগে সুযোগ পেলে তাকে বেড পর্যন্ত নিয়ে যেতেও হ্যাজিটেট করে না। তার এই আনপ্রফেশনাল এবং ডিসগাস্টিং হ্যাবিটের জন্য তাকে ইতিমধ্যে দুবার সাসপেন্ডও হতে হয়েছে। কিন্তু লোকটার অ্যারোগেন্ট অ্যাটিটিউডে কোনো হেলদোলই নেই। নাভিদ এইসব ভালো করেই জানে। সে অনেক ট্রাই করেছিল এই স্পেসিফিক মিশনে তাদের সাথে অ্যাটাচ হতে। সে ইনায়েতকে অন্য কোনো ছেলের সাথে এতটা ক্লোজ হতে দিতে চায় না, স্পেশালি নিজের বোনকে লিওনার্দোর মতো একটা টক্সিক পার্সনের সাথে তো একদমই না। কিন্তু ব্যাড লাক, সেন্ট্রাল কমান্ড থেকে নাভিদকে অন্য একটা আর্জেন্ট কেসে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। ইনায়েত আর লিওনার্দো এখন একটা ক্যাফেতে বসে আছে। এই ক্যাফেরই অপোজিট কর্নারে একটা ডার্ক বুথে বসে আছে একজন নটোরিয়াস গ্যাংস্টারের মোস্ট ট্রাস্টেড ম্যান। হিমকেই স্টক করার জন্য তারা এখানে কাম করেছে। ইনায়েত একদম কুল এবং কম্পোস্ট হয়ে চুপচাপ মেনু কার্ডে চোখ বুলাচ্ছে। তার চোখ মেনুতে থাকলেও ফোকাস টোটালি টার্গেটের দিকে, কারণ আপাতত টার্গেটের মুভমেন্ট সাইলেন্টলি অবজার্ভ করা ছাড়া তাদের আর কোনো ওয়ার্ক নেই। লিওনার্দো ইনায়েতের এই নিরাসক্ত আর আইসি ভাব দেখে মনে মনে অ্যামিজড হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টের প্রায় সব গার্লসই সাধারণত তাকে লাইন মারে, তার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য ক্রেজি হয়ে থাকে। বাট দিস গার্ল ইনায়েত তার দিকে প্রপারলি একবার তাকাচ্ছেও না। লিওনার্দো এবার একটু সিরিয়াস টোনে নিজের ভয়েস লো করে টেবিলের দিকে একটু ঝুঁকে বলে, ইনায়েত, ফোকাস অন মি, টক টু মি। এমন রোবটের মতো বসে থাকলে তো হবে না। ইনায়েত একটু নড়ে চড়ে বসে। মুখে একটা পারফেক্ট ফেক স্মাইল ফুটিয়ে সে লিওনার্দোর চোখে সরাসরি দৃষ্টি রেখে নিচু গলায় উত্তর দেয়। সরি স্যার। লিওনার্দো তার দিকে কেয়ারফুলি এক দৃষ্টে অবজার্ভ করতে করতে বলে, একটু ফ্রেন্ডলি ভাবে কথা বলার ট্রাই করো। যে কোনো একটা র্যান্ডম টপিক তোলো। সে কন্টিনিউয়াসলি চারপাশে তাকাচ্ছে, তার মানে এক বিন্দু সাসপিশন তৈরি হলেই সাথে সাথে কেটে পড়বে। উই কান্ট লুজ হিম। এটা শুনে ইনায়েত খুব কেয়ারফুলি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজেকে রিল্যাক্সড দেখানোর অ্যাক্টিং করে সামনের কফি মগে সফট একটা চুমুক দিতে দিতে মুচকি হেসে ক্যাজুয়াল সুরে বলে, ইয়েস স্যার, আমি সবকিছু নর্মাল রাখার ট্রাই করছি। এই ক্যাজুয়াল কথার মাঝখানে লিওনার্দো হঠাৎ করেই তার আসল প্লেবয় চেহারা প্রকাশ করে। একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন করে বসে। বাই দ্য ওয়ে, তুমি কি সিঙ্গেল? ইনায়েত বিন্দুমাত্র অভিভূত না হয়ে একদম কোল্ড এবং ডিরেক্ট সুরে উত্তর দেয়, নিজের পার্সোনাল লাইফ নিয়ে অন ডিউটি ডিসকাস করাটা আমার অপছন্দ। আশা করি আপনি বিষয়টা বুঝবেন। ইনায়েতের এই আইস কোল্ড এবং ডিরেক্ট রিয়াকশন দেখে লিওনার্দো এবার পুরোপুরি কনফার্ম হয়ে যাচ্ছে যে এই গার্লের সাথে লাইন মারা তার পক্ষে অন্তত পসিবল না। ইনায়েতের চোখে মুখে একটা ইমপ্রেনিট্রেবল ওয়াল, তাই সেও সঙ্গে সঙ্গে নিজের ইগো একপাশে রেখে প্রফেশনাল মুডে ফিরে এসে বলে, ওকে, কোনো প্রবলেম নেই, বুঝে গেছি। কিন্তু আমাদের এখন একদম কুল মাথায় থাকতে হবে। কাল পর্যন্ত আমাদের ওকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করে যেতে হবে। ইনায়েত এবার একটা ডিপ ব্রেথ ছেড়ে বলে,
ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি। কালই তো ওদের ডিল করার কথা কেসের সাথে। আচ্ছা স্যার, তাকে ধরার সত্যিই কি কোনো চান্স আমাদের আছে? লিওনার্দো কফির মগটা খুব আস্তে আস্তে টেবিলে রাখে। আমার মনে হয় না এটি ইজিলি পসিবল। আমি পার্সোনালি গত 4 বছর ধরে তার পেছনে প্রচুর হার্ড ওয়ার্ক করে যাচ্ছি, কিন্তু এখনো আমি বা আর কেউ আজ পর্যন্ত তার ফেস তো দূরের কথা, তার বডির গড়ন পর্যন্ত দেখতে পারিনি। তাকে কি ধরবো? আমি ঠিক জানি না কাল কি ঘটতে যাচ্ছে, কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, ফ্যান্টম মাস্টারকে ধরা কোনো মুখের কথা নয়। লিওনার্দোর কথাগুলো শোনার পর ইনায়েতের বুঝতে আর বাকি রইল না কে ওসকে ধরার জন্য তারা কোনো এফোর্টের কমতি রাখেনি, কিন্তু রেজাল্ট প্রতিবারই জিরো। আর এই রিপিটেড ফেলিয়ারের পেছনের আসল কারণটা লুকিয়ে আছে আন্ডারওয়ার্ল্ডের আরও গভীর অন্ধকারে। পুরো ডার্ক ওয়ার্ল্ডের পর্দার আড়ালের আসল টেরর হলো কে ও সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের শেষে বসে আছে এক ভয়ঙ্করের নাম কে ও টাইরেন্ট। নামের মতোই সে লিটারেল অর্থেই কেওসের রক্তপিপাসু শাসক। বর্তমান আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া, কার্টেল আর গ্যাং লিডাররা তার কাছে মিয়ার পাপেট ছাড়া কিছুই না। টাইরেন্টের সামান্য এক সিগন্যালেই তার বিনা দ্বিধায় যে কোনো ব্লাডশেড ঘটাতে প্রস্তুত, কারণ তার পজিশনে আছে এমন এক সিক্রেট কেমিক্যাল ফর্মুলা যা ভুল হাতে পড়লে এই পৃথিবী মানুষের মুখোশে পড়া ডেভিলদের দখলে চলে যাবে। সেই লিমিটলেস পাওয়ারের লোভেই পুরো আন্ডারওয়ার্ল্ড আজ তার সামনে মাথা নত করে আছে। তবে কেস টাইরেন্টকে শুধু মানুষ ভাবাটা হবে সবচেয়ে বড় মিস্টেক। সে মানুষের ছদ্মবেশে থাকা এক স্টুডেন্ট প্রেটেডর, বিকৃত মানসিকতার শিকারী। তার ব্রুটালিটি হিংস্র পশুকেও হার মানায়। মানুষের জীবন তার কাছে ডাস্টের চেয়েও তুচ্ছ। শত্রুকে দ্রুত মৃত্যু দেওয়া তার স্টাইল না, বরং স্লো টর্চার, অ্যানবিয়ারেবল পেইন আর শিকারের ডেসপারেট স্ক্রিমই তার বিকৃত অ্যামিউজমেন্টের প্রধান সোর্স। ইনায়েত বেশ কিছুক্ষণ ধরে একদম পিন ড্রপ সাইলেন্স থেকে বলে ওঠে। সে একটা কথা বলি। লিওনার্দো ইনায়েতের এই হঠাৎ অরা চেঞ্জ আর আনইউজুয়াল কনফিডেন্স দেখে একটু আনপ্রিপেয়ার্ড হয়ে যায়। একটা ব্রাউ সামান্য উঁচিয়ে একদম শর্ট আর কোল সুরে সে জানতে চায়। কি? ইনায়েত এবার আর কোনো ঘুরিয়ে কথা বলা বা সুইট র্যাপিংয়ে রাখার রাস্তায় হাঁটে না। কোনো আননেসেসারি ইন্ট্রো ছাড়াই একদম ডিরেক্ট অ্যাটাকে চলে যায়। সে কাম গলায় বলে, স্যার, আমি আপনাদের সাথে মেইন মিশনে জয়েন করতে চাই। আমি জানি আমি এখানে অনেক বেশি জুনিয়র অ্যান্ড ফিল্ড এক্সপেরিয়েন্সও তেমন একটা নেই আমার, কিন্তু তবুও আমাকে যদি নিজেকে প্রুভ করার একটা ফেয়ার চান্স দেওয়া হতো আর কি। কথাটা হিট করতে লিওনার্দোর ঠোঁটের কোণে একটা সার্কাস্টিক স্মাইল ফুটে ওঠে। তার চোখে ইনায়েত এখনো সেই ইনোসেন্ট আর ফ্রাইজেল ফেসের গালটা। সে সবেমাত্র ট্রেনিংয়ে একাডেমির সেফ আঙিনা পার হয়ে এসেছে। মাথা নেড়ে একটা রাফ আর ডিসমিসিভ সুরে সে বলে, এটা কোনো জোক না ইনায়াত, ওসব তোমার দ্বারা পসিবল না। এগুলো কোনো থিওরিটিক্যাল ক্লাস না। এখানে সার্ভাইভ করতে হলে একদম পাকা প্লেয়ার হতে হবে। তোমার মতো সফট হার্টেড আর ইমোশনাল গার্লদের জন্য এই ডার্ক ওয়ার্ল্ড একদমই না। ইনায়েত এবার শুধু মুচকে একটা কোল্ড স্মাইল দিয়ে টেবিলের ওপর দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে লিওনার্দোর চোখের একদম গভীরে তীর স্থির করে ফিসফিসিয়ে বলে, আমি কিন্তু কাঁচা প্লেয়ার নই স্যার, আন্ডার এস্টিমেট না করে আমার উপর একটু ট্রাস্ট করে দেখতেই পারেন। লিওনার্দো এই কোল্ড অ্যাটিটিউডে বিন্দু মাত্র গলে না, বরং তাচ্ছিল্যর মাত্রাটা আর একটু বাড়িয়ে ফুল চ্যালেঞ্জিং সুরে বলে ওঠে, ও রিয়েলি? শিওর? তাহলে এমন কিছু দেখিয়ে দাও যাতে তোমার ওই ওভার কনফিডেন্সটা আমি নিজের চোখে দেখতে পারি। জাস্ট ইমপ্রেস মি উইথ ইউর স্কিলস। ইনের তার ঠোঁটে সেই মিলিটারিয়াস স্মাইলটা ধরে রাখে। এবার তার শার্প আর ক্যালকুলেটিভ ব্রেন পুরো সিচুয়েশনটা টুকরো টুকরো করে অ্যানালাইজ করতে শুরু করে। সে একদম লো ভয়েসে বলে, এই যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন একজনের উপর নজর রাখতে, যে একটা গ্যাংস্টারের লোক হওয়ার ড্রামা করছে, সে আসলে ওই সিন্ডিকেটের কেউই না। আর মজার ব্যাপার হলো, এই ক্যাফেতে এই মুহূর্তে আমরা দুজন ছাড়া MI6 এর আরো 4জন অফিসার পুরোপুরি ডিসগাইজে বসে আছে। লিওনার্দো এবার তো শকড। হাউ? কিভাবে পসিবল? এক্সপ্লেইন করো। ইনায়েত তার কোল্ড আর প্রফেশনাল অ্যানালাইসিস শুরু করে। চোখের মনি সামান্য সরিয়ে বলে,
আমাদের রাইট সাইডে 3 নাম্বার টেবিলে ওই যে দুজন বসে আছে যারা ইয়াং ভার্সিটি স্টুডেন্ট হওয়ার অ্যাক্টিং করছে। তারা খুব রিল্যাক্সড ভঙ্গিতে আড্ডা দিচ্ছে আর মাঝে মাঝে বুকের পেজ উল্টাচ্ছে। কিন্তু কথা হলো স্যার, এত লাউড মিউজিক আর ক্রাউডের শোরগোলের ভেতর কে পড়তে আসে নোটিস করেছেন? তারা আমাদের টেবিলের দিকে ডিরেক্টলি দুবার আর চোখে প্রায় 12 বারের মতো তাকিয়েছে। এমনকি এই ক্যাফের ডিউটিতে থাকা ম্যানেজারও আমাদের দিকে এতবার লুক দেননি। এর ক্লিয়ার মিনিং তারা আমাদের ট্র্যাক করছে। ইনায়েত 1 সেকেন্ডেরও একটা ব্রেক নেয়। এরপর লেফট দিকে মাথা না ঘুরিয়ে শাটল বডি ল্যাঙ্গুয়েজ বজায় রেখে বলে ওঠে, আমাদের লেফট সাইডে 4 নাম্বার টেবিলে ওই যে একজন সিরিয়াস চেহারা লোক বসে আছেন। নোটিস করুন, উনি এক দৃষ্টিতে প্রায় 30 মিনিট ধরে মেনু কার্ড দেখছেন। ওনার চেয়ারের পাশে একটা আমব্রেলাও রাখা। অথচ ওয়েদার ফরকাস্টে আজ পুরো সানি ডে এবং রেইনের 0% চান্স। মেনু কার্ড দেখা শেষ করে উনি বারবার চারপাশে চোখ বুলাচ্ছেন। এটা শো করার জন্য যে উনি কারোর জন্য ওয়েট করছেন। কিন্তু স্যার, সাইকোলজি বলে উনি মানে কেউ যদি সত্যি হাফ অ্যান আওয়ার ধরে কারো জন্য ওয়েট করে তবে তার মুখে ফ্রাস্ট্রেশন অথবা কিন্তু স্যার, সাইকোলজি বলে কেউ যদি হাফ অ্যান আওয়ার ধরে কারো জন্য ওয়েট করে তবে তার মুখে ফ্রাস্ট্রেশন কিংবা ইমপেনশনস ফুটে উঠবে, যা ওনার মুখে 100% অ্যাবসেন্ট। উনি নিজেকে এক্সট্রা কুল দেখানোর ট্রাই করছেন, কিন্তু এর মাঝে উনি আমাদের দিকে 8 বার অবজারভেশন মোডের দৃষ্টি ছুড়েছেন। লিওনার্দো এমন কমপ্লিটলি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, তার চোখের আগের অ্যারোগেন্স পুরোপুরি উবে গিয়ে একটা সফট সারপ্রাইজ জায়গা করে নিয়েছে। ইনায়েত এবার তাদের মেন টার্গেটের দিকে ফোকাস দিয়ে ব্লেডের মতো শার্প সুরে বলে, আর কর্নারে বসা ওই লোকটা যাকে আপনি বলেছিলেন আমরা ফলো করব, সে মোটেও ওই গ্যাং এর মেম্বার না। রিজনটা সিম্পল, অফিসার রেক্স গতকালের রিপোর্টে ক্লিয়ারলি মেনশন করেছিলেন চেজ করার সময় তিনি ক্রিমিনালের রাইট আর্মের বাইসেপসে একটা ডিপ নাইফের কোপ বসিয়ে দিয়েছিলেন। লজিক্যালি তার রাইট হ্যান্ড এখন সিভিয়ার পেইনে স্টিফ অথবা হ্যাভি ব্যান্ডেজ করা থাকার কথা। কিন্তু এই লোককে দেখো, খুব স্মুথলি রাইট হ্যান্ড দিয়ে কাউন্টার কোড থেকে কফি ট্রে তুলে নিয়ে আসলো, আর এখন সেই হ্যান্ড দিয়ে দিব্যি বাকিয়ে নিউজ পেপার পড়ছে সে। উনিও আমাদের দিকে মোট 9 বার সাসপিশিয়াস দৃষ্টিতে দিয়ে তাকিয়েছেন। এই পুরো ক্যাফের মধ্যে এই স্পেসিফিক কয়েকজনের বিহেভিয়ার প্যাটার্ন আমার কাছে চরম অ্যাবনর্মাল লেগেছে, আর আমি একদম শিওর আমি রং নই। ইনায়েতের এই আনবিলিভেবল অবজারভেশন পাওয়ার আর এক্সট্রা অর্ডিনারি লেভেলের ইন্টেলিজেন্স দেখে লিওনার্দো নিজের সিট থেকে অর্ধেক উঠে দাঁড়ায়। দুহাত সামান্য ছড়িয়ে দিয়ে ড্রামাটিক অ্যাপ্রিসিয়েশনের ভঙ্গিতে সে বলে ওঠে, আই অ্যাম স্পিচলেস। আমি সত্যিকার অর্থেই ইমপ্রেসড। ঠিক ওই মুহূর্তে ক্যাফের ভেতরে ছড়িয়ে থাকা সেই অফিসাররা একে একে নিজেদের কভার ভেঙে তাদের টেবিলের দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন ইনায়াতের দিকে তাকিয়ে ফুল অ্যাপ্রিসিয়েশনের সুরে বলে, এই স্পেশাল ফিল্ড টেস্টে জুনিয়রদের মধ্যে কদাচিত্র কেউ টিকতে পারে, কিন্তু তোমার অবজারভেশন পাওয়ার আর ইন্টেলিজেন্স তো জাস্ট অসাধারণ। ইনায়াত শুধু একটা গ্রেটফুল স্মাইল দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। কিন্তু খেলা এখনো শেষ হয়নি, আসল ক্লাইম্যাক্স তো সবেমাত্র শুরু হতে যাচ্ছে। হঠাৎ লাইটনিক স্পিডে ইনায়েতের রাইট হ্যান্ড তার জ্যাকেটের পকেটে চলে যায়। চোখের পলকে একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক শক নাইফ বের করে এনে ডিরেক্টলি লিওনার্দোর মুখ বরাবর ছুড়ে দেয় সে। এই আনএক্সপেক্টেড এবং ডেডলি অ্যাটাকে লিওনার্দো হেল্পলেস হয়ে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু নাইফটা তার কানের একদম মিলিমিটার পাশ ঘেঁষে বাতাসে একটা শার্প শো সাউন্ড তুলে পেছনে ছুটে যায়। ঠিক লিওনার্দোর পেছনে ট্রে হাতে এগিয়ে আসতে থাকা একজন স্টাফের রাইট হ্যান্ডের রিস্টে গিয়ে নিখুঁতভাবে গেঁথে যায় সেটা। সাথে সাথে একটা ইলেকট্রিক স্পাইকের সাউন্ড হয়। সেই স্টাফের অবশ হয়ে আসা হ্যান্ড থেকে মেটালিক ট্রে ঝনঝন করে ফ্লোরে আছড়ে পড়ে। আর সেই ট্রে এর ঠিক নিচেই এতক্ষণ লুকিয়ে রাখা একটা সাইলেন্সার লাগানো গ্লক গান ছিটকে গিয়ে মার্বেল ফ্লোরে পড়ে। ইনায়েত লিওনার্দোর শকে বড় হয়ে যাওয়া চোখের দিকে স্থির আর আইসকোল্ড দৃষ্টিতে তাকায়। কোল্ড গলায় সে বলে, পুরো কথাটা তো শেষ করতেই দিলেন না স্যার। আপনারা আমাকে টেস্ট করার জন্য যাদের বসিয়েছিলেন তাদের বাইরেও এই ব্লাইন্ড কর্নারে একজন আসল কিলার ওয়েটারের ডিসগাইজে কাজ করছিল, যে যে কোনো মুহূর্তে আমাদের উপর ডেডলি অ্যাটাক চালাতে পারতো।
আপনাদের ফেক সেটআপ আমি ধরতে পেরেছি ঠিকই, কিন্তু আমার চোখ এই আসল ব্লাড থার্স্টি আর কনফার্ম মার্ডারের আভাকে এত সহজে মিস করতে পারে না। লিওনার্দো 1 সেকেন্ডও ওয়েস্ট না করে ছুটে গিয়ে সেই ডিসগাইজড ওয়েটারকে কলার চেপে ফ্লোরে চেপে ধরে। এই মুহূর্তে এখানে প্রেজেন্ট প্রত্যেকটা অফিসারের ব্রেইনে একটা মেসেজ ক্লিয়ারলি গেঁথে যায়। এই ইনায়েত বাইরে থেকে যতই শান্ত দেখাক না কেন, ব্রেইনের রিয়াকশন আর ট্যাকটিক্যাল স্কিলের দিক থেকে সে কারো চেয়ে 1 মিলিমিটারও পেছিয়ে নেই। তার মতো একজন শার্প আর রেজার এজড মাইন্ডের অফিসারকে রেকগনিশন দিতে তাদের আর কোনো ডাউট থাকে না। ইনাইটের ভেতরে যে একটা ফ্যান্টম লেভেলের ইন্টেলিজেন্স আর রুথলেস সাইলেন্ট কিলারের সহজাত ইনস্টিক ঘুমন্ত অবস্থায় ছিল, তা আজ এই MI6 টিমের সামনে একটা মাস্টারপিসের মতো রিভিল হয়ে যায়। ইনায়েত অ্যাশ ফ্যামিলির রয়্যাল লিভিং রুমের এক কোনায় চুপচাপ বসে আছে। আজ বাড়ির সব অ্যাডাল্টস একসাথে প্রেজেন্ট। পুরো রুমটাই ওয়ার্ম ভাইব আর পজিটিভ এনার্জিতে ভরে আছে। কেউ চা কফির কাপ হাতে পুরনো দিনের মেমোরিজ শেয়ার করছে, কেউ আবার চুটিয়ে গসিপ করছে, কেউ বা ছোটদের লেগ পুলিং করে হেসে গড়িয়ে পড়ছে। এই ফ্যামিলিটা এমনই, যত বিজি লাইফই হোক না কেন, ফ্যামিলি বন্ডিং আর রিলেশনশিপগুলোকে এরা সবসময় টপ প্রায়োরিটি দেয়। এদের ভেতরের স্ট্রং কানেকশন বাইরে থেকে দেখলে যে কারো হার্ট মেল্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ইনেত একটু আড়ালে ঠিক আয়াজের মম এর পেছনের সোফাটায় বসে আছে। কাঙ্গালের মতো চোখে সে তাদেরকে দেখছে। সে কারোর সাথে কথা বলছে না, জাস্ট সাইলেন্টলি চারপাশের মানুষগুলোকে অবজার্ভ করছে। চ্যান্ডেলিয়ারের আলো, গোল্ডেন ইন্টেরিয়রের রয়্যালিটি, এই গ্ল্যামার্স পরিবেশের কিছুই তাকে এক ফোঁটাও অ্যাট্রাক্ট করেনি। তবে আজ তার পুরো অ্যাটেনশন একদম ম্যাগনেটের মতো আটকে আছে এই পরিবারের ফাদার ফিগারদের দিকে, তাদের সেলফলেস আর পিওর অ্যাফেকশনের দিকে। বাবারা তাদের ছেলেমেয়েদের সাথে কতটা ফ্রেন্ডলি, কতটা ওপেন আর ইজি হতে পারে, তা এখানে না এলে হয়তো সে জানতই না। তাদের মাঝে কোনো ইনভিজিবল ওয়াল নেই, কোনো ডিস্টেন্স নেই, নেই কোনো ফিয়ার। থিয়া কি বিশাল একটা ব্লান্ডার করে নিজের পুরো ক্যারিয়ারটাকে প্রায় ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে, অথচ তার ড্যাড একটাও হার্শ ওয়ার্ড উচ্চারণ করেনি। সবার নিজের বাবার সাথে হাসি মুখে এতটাই ক্যাজুয়াল ওয়েতে গল্প করছে, মনে হচ্ছে তারা বাবা নয়, বরং ক্লোজেস্ট বেস্ট ফ্রেন্ড। কেউ বাবার কাঁধে মাথা রেখে রিল্যাক্স করছে, কেউ নির্ভরতায় বাবার হাত ধরে আছে, কেউ আবার বাবার সাথে কোনো ইনসাইড জোক শেয়ার করে দম ফাটিয়ে হাসছে। আর এই পুরো বিউটিফুল সিনারিও দূর থেকে শুধু দেখছে ইনায়েত নিষ্পলক দৃষ্টিতে। তার ভেতরে ভেতরে একটা সাইলেন্ট স্টর্ম সবকিছু তছনছ করে দিচ্ছে তাকে। বুক ভরা আক্ষেপ নিয়ে তার সাবকনশিয়াস মাইন্ডে একটাই কোশ্চেন বারবার ঘুরপাক খাচ্ছে। আমার কেন এমন একজন বাবা নেই? আমার আমার আর আমার ভাইয়ের ডেস্টিনিতে কেন এমন একজন ড্যাড জুটলো না? আমাদের বাবা কি অন্তত একটু, জাস্ট একটুখানি এভাবে আমাদের ভালোবাসতে পারতো না? একটাবার মাথায় হাত বুলিয়ে দিতে পারতো না? একটাবার বুকে জড়িয়ে ধরে বলতে পারতো না, মাই প্রিন্সেস, ড্যাড ইজ প্রাউড অফ ইউ? ইনায়েতের বুকের ভেতরটা চাপা অভিমান আর ইমোশন পেইনে ফেটে যাচ্ছে। এই সাফোকেটিং সাইলেন্ট পেইনটা শুধু একটা মেয়েই ডিপলি ফিল করতে পারে, যখন তার বাবা এই পৃথিবীতে অ্যালাইভ অ্যান্ড ব্রিদিং থেকেও তার নিজের জীবনে পুরোপুরি অ্যাবসেন্ট থাকে। যখন বাবা থাকা আর না থাকার মাঝে কোনো ডিফারেন্সই এক্সিস্ট করে না। এই দম বন্ধ করা ট্রমাটিক কষ্টটা সে কাউকে মুখ ফুটে এক্সপ্লেন করতে পারবে না, আর কেউ কখনো সেটা বুঝতেও পারবে না। আজকে তার ড্যাডির সাথে এতটা চেয়ারফুল, হ্যাপি আর কেয়ারফ্রি দেখে ইনায়েতের আজ বারবার মন চাইছে একবার উঠে গিয়ে চুপচাপ ওই মানুষটার কাছে বসতে। তার ভেতরের ইমোশনাল লিটল গার্ল আর্তনাদ করে বলতে চাইছে, আঙ্কেল, না না ড্যাড, আমার না বাবা থেকে কেউ নেই। আপনি তো রিলেশনে আমার ফাদার ইন ল, বাবারই সমান। আমাকে কি একটু নিজের মেয়ে ভেবে আপনার পাশে বসতে দেবেন? বেশিক্ষণ না, জাস্ট একটুখানি বসবো। শুধু একবার মাথাটায় হাতটা রাখবেন, শুধু একবার বলবেন, মাই চাইল্ড, আই এম হিয়ার ফর ইউ। কিন্তু রিয়েলিটি বড়ই হার্শ, বড়ই ক্রুয়েল। এই ইমোশনাল কথাগুলো সে কখনোই কারোর সামনে মুখ ফুটে বলতে পারবে না। যেখানে নিজের বায়োলজিক্যাল ফাদারই তাকে ভালোবাসে না, এক্সপেক্ট করলো না, সেখানে অন্যের বাবা কেন তাকে নিজের মেয়ের মতো লাভ আর কেয়ার দেবে? ঠিক কোন রাইটে সে এই এক্সপেকটেশন রাখবে? ইনাত একটা ফিকে, বিটার আর পেইনফুল স্মাইল দিয়ে অবশেষে নিজের চোখ ফিরিয়ে নেয়।
থাক, মিছিমিছি ফলস হোপ আর এক্সপেকটেশন বাড়িয়ে নিজেকে আরও হার্ড করে কোনো লাভ নেই। এই ওয়ার্ল্ডে কিছু পেন এমন হয় যেগুলো শুধু নিজের ভেতরেই জমিয়ে করে রাখতে হয়, কাউকে দেখানো যায় না। ইনেত আর এই লিভিং রুমে এক সেকেন্ডও বসে থাকতে পারবে না। এই পারফেক্ট ফ্যামিলির ড্রিম লাইক সিনারিও যত দেখবে, তার ভেতরে পেন তত মাল্টিপ্লাই হবে, তত ডিপ আর আনবিয়ারেবল হয়ে উঠবে। দম আটকে আসছে তার, গলার কাছে একটা শক্ত দলা পাকিয়ে উঠেছে। তাই সবার অগোচরে একদম সাইলেন্টলি নিজের ভারী হয়ে আসা পা দুটোকে টেনে সে নিজের রুমের দিকে এগুতে থাকে। পেছনে রেখে যায় হাসির শব্দ, ওয়ার্ম কনভারসেশন আর একটা পারফেক্ট ফ্যামিলির ছবি, যেটাতে সে কখনোই বিলং করতে পারবে না। কিন্তু আইজের শার্প ইগল লাইক আইজেই ব্যাপারটা একদমই এড়াতে পারে না। ইনাতের ওই কাঙাল চাহনি, তার চোখে জমে থাকা আনস্পোকেন পেইন আর এই সাইলেন্ট আনঅ্যানাউন্সড প্রস্থান সবকিছু আজ পারফেক্টলি নোটিস করেছে। জাস্ট নোটিসই করেনি, এর পেছনের টিপ হিডেন মিনিংটাও সে এক্স্যাক্টলি রিড করতে পেরেছে। ইরাতের ওপর সে যতই স্ট্রিক্ট থাকুক, যতই কোল্ড বিহেভ করুক, যতই অ্যাংরি পিসড অফ থাকুক না কেন, মেয়েটাকে একটা ব্রোকেন, একটা ডিপ্রেসড আর শ্যাটার দেখে আয়াজের ভেতরের কোথাও একটা নাম অজানা ব্যথা মোচড় দিয়ে ওঠে। কোনো এক আননোন কর্নারে একটা চিনচিনে ব্যথা শুরু হয়, যেটাকে সে অ্যাকনলেস করতে চায় না, কিন্তু অ্যাভয়েডও করতে পারে না। তার কনফিউজড মাইন্ডে শুধু একটাই কথা ঘুরছে। এই মেয়েটার চোখে আছে তো পেইন কেন? এর সাইলেন্স এত হেভি কেন? রাত এখন 9টা। ইনায়েত নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির হয়ে আছে দূরের ওই ডার্ক স্কাইয়ের দিকে। রাতের এই নিস্তব্ধতার মাঝেও তার মাইন্ডে এখন শুধু একটাই নাম কনস্ট্যান্টলি ঘুরপাক খাচ্ছে, কেউস টাইরেন্ট। সে খুব ভালো করেই জানে ব্যাপারটা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু তারপরে যদি কোনোভাবে সে ওই মিস্ট্রিয়াস লোকটার ড্রেস বের করে ফেলতে পারে, তাহলে MI6-এ তার পজিশন একদম সলিড হয়ে যাবে। কেউস টাইরেন্টকে নিয়ে ল্যাপটপে আর কিছু ইনফরমেশন সার্চ করার জন্য ইনাত পেছনের দিকে ঘুরে রুমে পা বাড়ায়, কিন্তু দরজার কাছে যেতেই সে হঠাৎ থমকে দাঁড়াতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তেই আয়াজ ব্যালকনিতে এন্টার করছে। আয়াজ স্থির পায়ে ভেতরে এসেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু আগের লিভিং রুমের ঘটনা আয়াজের মাইন্ডে বারবার ঘুরপাক করছে, বিশেষ করে ইনায়েতের ওই চাহনি আর রিয়াকশন। তবে আপাতত সেই টপিকে না গিয়ে সে স্ট্রেট কাট ওয়েতে বলে ওঠে, আজ তুমি এখানে বেলকনিতেই থাকবে, আমার রুমে তোমার জন্য কোনো স্পেস নেই। ইনায়েতের মাঝে কোনো হেলদোল দেখা যায় না। সে একদম রিল্যাক্সড ওয়েতে আয়াজের ফেসের দিকে তাকায়। তার ভয়েসে বিন্দু মাত্র কোনো প্যানিক নেই, বরং একটা কামনেস কাজ করছে সেখানে। সে বেশ শান্ত গলায় রিপ্লাই দেয়, ওই মারটা আপনি আপনার চিপ বিহেভিয়ারের জন্য খেয়েছিলেন, তাই আমি এক্সপেক্ট করব অন্তত এই লেম এক্সকিউজ দেখিয়ে আপনি আমাকে রুম থেকে আউট করবেন না। ইনায়েতের এই নির্বিকার কথা শুনে আয়াজের ভেতরের চাপা অ্যাঙ্গার তো ব্লাস্ট করতে শুরু করে। সে রাগে দাঁত চেপে তীক্ষ্ণ স্বরে বলে, আমি জাস্ট একটু টাচ করেছি, আর সেটার জন্য আমি এভাবে মারতে হবে? আমি তোমার টিচার হয়ে সম্পর্কে অন্তত একটু রেসপেক্ট তো শো করবে, বেয়াদব মেয়ে। কথাগুলো শুনে ইনায়েতের ঠোঁটের কোণে একটা বাঁকা সার্কাস্টিক স্মাইল ফুটে ওঠে। সে নিজের ট্রাউজারের পকেটে দুই হাত একদম রিল্যাক্সড ম্যানারে গুজে দিয়ে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে বলে, তা শুনি স্যার, এক্স্যাক্টলি কোন টিচার নিজের স্টুডেন্টকে এভাবে ব্যাডলি টাচ করে? ইনায়েতের এই সাহসী প্রশ্নের জবাবে আইজের চোখে একটা ডেভিলিশ গ্লিটার খেলে যায়। ঠোঁটের কোণে একটা শয়তানি স্মাইল ঝুলিয়ে সে পাল্টা প্রশ্ন করে। তুমি রিয়েলি জানতে চাও কোন টিচার? ইনায়েত সামান্য ভ্রুকুচকে বিরক্তির সাথে বলে। হ্যাঁ, এটা শুনে আয়াজ ইনায়েতের দিকে একটু ঝুঁকে আসে, একদম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যে টিচার একই সাথে হাজবেন্ড হয় সেই টিচার। আসো, তুমি তো আবার এইভাবে থিওরিটিক্যালি কিছু বুঝতে পারবে না।
তোমায় বরং প্র্যাকটিক্যালি ধরে বোঝে। এই কথা বলেই আয়াজ ধীর হাতে সামনে এগিয়ে ইনায়েতের ওয়েস্টে জড়িয়ে ধরতে উদ্যত হয়, কিন্তু আজ থেকে টাচ করার আগেই ইনায়েত অত্যন্ত কুইকলি এক স্টেপ পেছনে সরে গিয়ে কঠিন স্বরে বলে, ফার্স্ট অফ অল, আপনি আমার হাজবেন্ড নন। আর সেকেন্ডলি, আপনার শেখানো এই চিপ লেসনের বিন্দু মাত্র কোনো রিকোয়ারমেন্ট আমার নেই। আজ কথাগুলো শুনে ভেতরে ভেতরে ফিউরিয়াস হয়ে ওঠে। তার পুরুষালী ইগোতে খুব জোরে একটা ধাক্কা লাগে, তবে নিজের ফেসিয়াল এক্সপ্রেশন যথেষ্ট নর্মাল রাখার চেষ্টা করে সে তার ছেলের সুরে বলে, তোমার মতো একটি মেয়েকে আমি ক্রাউন নিচে থেকে একটু অ্যাটেনশন দিচ্ছি দেখে এত ডিমান্ড দেখাচ্ছ, তাই না? সব বুঝতে পারছি আমি। ইনায়াত ডিসকাস্ট আর বিরক্তি নিয়ে আয়াজের দিকে তাকায়। সে ঝাঁঝালো গলায় বলে, আপনাকে কে বলেছিল ভাই আমাকে অ্যাটেনশন দিতে? আমি তো আপনাকে আর রিকোয়েস্ট করিনি। আয়াজ এই কথার কাউন্টারে কিছু একটা শার্প রিপ্লাই দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই এভা এখানে চলে আসে। সে সরাসরি তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায় আর বেশ ওভার সুইট টোনে বলে, আরে, আমি অনেকবার নক করলাম, কোনো রেসপন্স না পেয়ে শেষে ভিতরেই চলে এলাম। আসলে একটা ইম্পর্টেন্ট দরকার ছিল। আয়াজ মনে মনে বেশ ফার্স্ট্রেটেড হয়ে ভাবে, এই আরেক ড্রামা কুইন এখন ঠিক সময় উদয় হয়েছে। এমনিতেই বউ 2 টাকার ভ্যালু দিল না, তার উপর এখন এই ন্যাকার ছড়ির বাড়াবাড়ি নাটক সহ্য করতে হবে। এভাবে দেখে ইনায়েত ইরিটেশন নিজের কপালে হাত রাখে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বিরক্তিতে রোল আইস করে বলে, ভেতরে চলে যখন এসেছোই, তখন তোমার ফ্রেন্ডের, স্পেশাল ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। আমি বরং এখান থেকে মুভ করি। ইনায়েতের এই কথায় এভা একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে। সে খুশিতে গদগদ হয়ে আয়াজের একদম ক্লোজ এসে দাঁড়ায় আর আদুরে গলায় বলে, আরে না না, আসলে আমরা সব কাজিনরা মিলে আজ একটা ডিনার পার্টিতে যাচ্ছি, তাই ভাবলাম আজকেও আমার পার্টি পার্টনার হিসেবে নিয়ে যাই। তোমার নিশ্চয়ই এ ব্যাপারে কোনো প্রবলেম হবে না। আর তোমায় অফার করছি না, কারণ তুমি তো কনকিউবাইন। এভা তার ওয়ার্ডটা কমপ্লিট করার সুযোগ পায় না। তার আগেই ইনায়েত একদম আইস কোল্ড টোনে তার চোখের দিকে তাকিয়ে তাকে ইন্টারাপ্ট করে বলে, কারণ আমি একজন কনকিউবাইনের মেয়ে, আর আমাকে সাথে নিলে তোমাদের ক্লাস ডাউন হয়ে যাবে, রাইট? সো চিল। আমি এমনিতেও তোমাদের ওই হাই ক্লাস সোসাইটিতে বিন্দু মাত্র ইন্টারেস্ট রাখি না। আমার নিজের বাউন্ডারি আমি খুব ভালো করেই জানি। আর তাকে নিয়ে তুমি পার্টি পার্টনার কেন, বেড পার্টনার বানালেও আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমরা জাস্ট নামমাত্র একটা রিলেশনে আছি। আই হোপ এই মেটারটা এখন তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? আজ রাগে দাঁত কটমট করে ইনায়েতের দিকে তাকায়। তার ম্যাসকুলিন ইগো এবার পুরোপুরি হার্ট হচ্ছে। সে পাশে দাঁড়ানো এভাকে পুরোপুরি ইগনোর করে রাফটনে বলে, তো এরিককে নিয়ে যা, আমি ইনাদকে নিয়ে পার্টিতে যাব। ও যখন এত করে না বলছে, তখন ওকে আজ আমার সাথে যেতে হবে। শুধু পার্টি পার্টনার না, ওর সাথে যত ধরনের পার্টনারশিপ পসিবল তার সব পার্টনারে বানাবো ওকে। ইনাতের মাইন্ড এমনিতেই কেউ স্টাইরেনকে নিয়ে ওভার থিঙ্কিং এ ব্লাস্ট হওয়ার জোগাড়। তার উপর এই দুজনের স্টুপিড ড্রামা তার টলারেন্স লেভেল ক্রস করে যাচ্ছে। সে একদম স্ট্রেট কাট ওয়েতে ডিনাই করে ওঠে, আমি কোথাও যাচ্ছি না আপনার সাথে, মিস্টার ক্রাউন। আজ আরও এক স্টেপ সামনে এগিয়ে আসে। ইনাইটের চোখের দিকে ডিরেক্টলি তাকিয়ে এক প্রকার ডোমিনেটিক টোনে বলে, তুমি যাবে, তুমি অবশ্যই আমার সাথে যাবে। এটা ক্লাসহীন মেয়ে তুমি, তো আজ আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ইনায়েত এক সেকেন্ডও টাইম নষ্ট না করে সোজা মুখের উপর ফায়ার ব্যাক করে, কিন্তু আমি আপনার মতো একজন থার্ড ক্লাস মাইন্ডের লোকের সাথে পার্টিতে যাচ্ছি না তো। শহরের অন্যতম ল্যাভিশার অভিজাত এক রেস্টুরেন্ট। চারপাশে রয়্যাল ফ্যামিলি আর তাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের আড্ডা, হাসি খুশি হই হুল্লোড় আর ডিনারের এক জমকালো পরিবেশ। আর ঠিক এই অ্যারিস্টোক্রেটিক ক্রাউডের মাঝখানে আয়াজের ঠিক পাশেই একদম নিশ্চুপ হয়ে বসে আছে ইনায়াত। এখানে আসার কোনো ইচ্ছাই তার ছিল না, কিন্তু আয়াজ খুব সুকৌশলে তার মাকে নিয়ে ইনায়েতকে নিয়ে এসেছে। স্বয়ং আয়াজের মায়ের নির্দেশ, তাই বাধ্য হয়ে ইনায়েতকে এই ডিনারে অ্যাটেন্ড করতে হয়েছে। উপস্থিত এলিট মানুষজন ইনায়েতকে দেখে বেশ কৌতূহলী। অনেকেই জানতে চাইছে কে এই মেয়ে,
তবে আয়াত কিছু বলার আগে তার মা খুব ক্যাজুয়াল আর ডিপ্লোম্যাটিক টোনে বলে দিচ্ছেন ইনায়েত ওনার এক ফ্রেন্ডের মেয়ে। আসলে একজন কনকিউবাইনের মেয়ে যে ক্রাউনের লিগ্যাল ওয়াইফ, এই সত্যিটা এই রয়্যাল সোসাইটির কেউ মেনে নিতে পারবে না। তাই পরিচয়টা গোপন রাখাটাই তাদের কাছে সেফ মনে হচ্ছে। ইনাইটের কাছে বিষয়টা মোটেও অবাস্তব বা হার্টব্রেকিং লাগছে না, কারণ এমন বঞ্চনা, অবহেলা আর নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখার প্র্যাকটিস তার বহুদিনের। সে তো অভ্যস্ত। তবে রয়্যাল গেস্টদের ফিসফিসানি ঠিকই তার কানে আসছে। ও, এই জন্যই মেয়েটার মাঝে এমন একটা কমনার ভাইব। আউটফিট আর প্রেস্টিজেশনও তো একদমই রয়্যাল নয়। কথাটা খুব একটা ভুলও নয়। ইনায়েতের পরনে কোনো গ্ল্যামারাস গাউন নেই, বরং একটা ডার্ক ব্রাউন ওভারসাইজড শার্ট আর অফ হোয়াইট হোয়াইট লেগ প্যান্ট পরেই চলে এসেছে। লাউড মেকআপ বা সাজগোজ তার সাথে একদমই যায় না। নিজের এই ক্যাজুয়াল আর কমফোর্টেবল লুক নিয়ে সে রয়্যাল গ্যাদারিংয়ে বসে আছে। এই একই ডিনার পার্টিতে উপস্থিত আছে ইনায়েতের সৎ ভাই ফায়েদ এবং ফায়েদের খালাতো ভাই জেভিয়ার। পুরোটা সময় জেভিয়ারের দৃষ্টি ইনায়েতের উপরে আটকে আছে। জেভিয়ার এখানকার ভেতরের অনেক কিছুই জানে। সে খুব ভালো করে বোঝে যে আয়াজ এখনো ইনায়েতকে মন থেকে একসেপ্ট করেনি। জেভিয়ার ইনায়েতকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস আর রয়্যাল প্রোটোকলের কারণে কখনো তার সামনে দাঁড়িয়ে নিজের ফিলিংস এক্সপ্রেশন করার সাহস পায়নি। জেভিয়ার নিজেও একজন ক্রাউন, তবে সেকেন্ড ক্রাউন, আর ইনাইট স্ট্যাটাসের দিক থেকে তার চেয়ে অনেক লোয়ার ক্লাসের হওয়ায় ফ্যামিলি কখনোই এই সম্পর্ক মেনে নিত না। স্ট্যাটাসের এই কোল্ড ক্যালকুলেশন করতে করতেই জেভিয়ার আজ ইনায়েতকে চিরতরে হারিয়ে ফেলেছে। ডিনার টেবিলে বসে জেভিয়ার অপলক দৃষ্টিতে ইনায়েতের শান্ত চুপচাপ মুখের দিকে তাকিয়ে আছে। সে জানে ইনায়েত মোটেও এই সাইলেন্ট নেচারের কেউ নয়। ভেতর ভেতর সে ভীষণ চঞ্চল আর প্রাণবন্ত একটা মেয়ে, কিন্তু সেই রূপটা শুধু তার ক্লোজ সার্কেলের আপন মানুষদের জন্যই। ওদিকে আয়াজ হয়তো টেবিলে বসে অন্যদের সাথে টুকটাক বিজনেস টপিক নিয়ে কথা বলছে, কিন্তু জেভিয়ারের এই এক দৃষ্টিতে তাকিয়ে থাকার বিষয়টা তার শার্প চোখ এড়াতে পারে না। শুরুতে সে বিষয়টা ইগনোর করার চেষ্টা করলেও কিছুক্ষণ পর তার বেশ ইরিটেশন হতে শুরু করে। ইনায়েতের দিকে অন্য কারো এমন চাহনি আয়াজের ইগোতে লাগে। ব্যাপারটা সে মোটেও টলারেট করতে পারে না। তাই কথা বলার ফাঁকে সে দুই হাতের কোণের ওপর ভর দিয়ে থুতনিতে হাত রেখে এমনভাবে নিজের পজিশন চেঞ্জ করে নেয় যাতে ইনায়েত পুরোপুরি আড়াল হয়ে যায় আর জিভিয়ার কোনোভাবেই তাকে দেখতে না পারে। এই দম বন্ধ করা পরিবেশ থেকে ইনায়েত কোনো মতে ডিনারটা শেষ করে তারপর খুব শান্তভাবে টেবিল ছেড়ে উঠে আসে। রেস্টুরেন্টের মেইন গেটে প্রচুর সিকিউরিটি আর গার্ড, তাই সে সবার চোখ এড়িয়ে সেকেন্ড গেট দিয়ে বেরিয়ে বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। রাতের ঠান্ডা বাতাসে এখন সে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতক্ষণ এই রয়্যাল গ্যাদারিং এর মাঝে নিজেকে খাঁচায় বন্দি কোনো সাফোকেটেড প্রাণীর মতো মনে হচ্ছিল তার। চারপাশে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ে ইনায়াত। তাকে একা বেরিয়ে যেতে দেখে জেভিয়ারও আর বসে থাকতে পারে না। ওয়াশরুমের এক্সকিউজ দিয়ে সেও ইনায়েতের পিছু পিছু বাইরে চলে আসে। ইনায়েতকে বাইরে শান্ত পরিবেশে স্বস্তির সাথে দাঁড়িয়ে থাকতে দেখে জেভিয়ার পেছন থেকে খুব সফট টোনে ডেকে ওঠে। হেই ইনায়াত, কেমন আছো? পরিচিত গলার স্বর শুনে ইনায়েত থেমে যায় এবং পেছনে তাকায়। জেভিয়ারকে নিজের ঠিক সামনে এসে দাঁড়াতে দেখে ইনায়েতের এক্সপ্রেশনে কোনো হেলদোল দেখা যায় না। সে খুব স্বাভাবিকভাবে ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটিয়ে বলে। এই তো আলহামদুলিল্লাহ। জেভিয়ারের ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। নিজের পছন্দের মানুষের পাশে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারাটাই এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় পেজ। চারপাশের নয়েজ, পার্টির ঝলমলে আলো কিংবা ভেতরের ডিনার টেবিলের ফেক হাসি ঠাট্টা কোনো কিছুই এখন আর তাকে স্পর্শ করে না। সেকেন্ড গেটের ঠান্ডা বাতাসে ইনায়েতের চুলগুলো হালকা উঠছে এবং সেই দৃশ্যটাই জেভিয়ারের কাছে এই মুহূর্তে সবচেয়ে বিউটিফুল সিনারি মনে হচ্ছে। সে ইনায়েতের দিকে তাকিয়ে বেশ কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করে, ম্যারেড লাইফ কেমন যাচ্ছে তোমার? এত জলদি বিয়েটা হয়ে গেল, তাও আবার এমন অ্যাক্সিডেন্টালি।
প্রশ্নটা শুনে ইনায়েত একটু থমকে যায়। তারপর এবারও খুব ক্যাজুয়াল একটা হাসি দেয়। তার চোখে মুখে কোনো রিগ্রেট বা রাগ নেই। তার হাবভাব দেখে মনে হচ্ছে জেভিয়ারের এই প্রশ্নটার উত্তর সে নিজেও জানে না, আবারও জানতেও চায় না। সে শান্ত গলায় বরং পাল্টা প্রশ্নে ছুড়ে দেয়। আপনি তো একজন ক্রাউন। আপনার সাথে যদি আমার মতো কোনো কমনারের বিয়ে হতো তাহলে আপনাদের লাইফটা কেমন কাটতো? প্রশ্নটা শুনে জেভিয়ার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ইনায়েতের চোখের দিকে ভীষণ সফট আর কেয়ারিং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মুহূর্তে সে শুধু একজন ক্রাউন প্রিন্স নয়, বরং একজন সাধারণ পুরুষ যে তার পছন্দের নারীটার সামনে নিজের ফিলিংস সাজাচ্ছে। তারপর ধীরে ধীরে সে উত্তর দেয়। হয়তো ফ্যামিলির দিক থেকে সিচুয়েশন খুব একটা ভালো যেত না, কিন্তু আমার দিক থেকে আমি তাকে সবসময় প্রোটেক্ট করে রাখতাম। কারণ আমার কাছে এই সো কল্ড ক্লাস বা স্ট্যাটাস কোনো ম্যাটার করে না। কথাগুলো ইনায়েতের কানে এসে এক মৃদু ঢেউ তুলে যায়। সে কিছুক্ষণ সাইলেন্ট থাকে, চোখ নামিয়ে নিজের হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলে। কিন্তু আপনার মতো তো আর সবাই ভাবে না। সবাই এখানে নিজেদের ক্লাস আর স্ট্যাটাস মেনটেন করতেই ব্যস্ত। একটু থেমে নিজেকে সামলে নিয়ে ইনায়েত আবার বলে। এনিওয়ে, বাদ দাও এসব। আমরা মনে হয় একটু বেশি ডিপ কনভারসেশনে চলে যাচ্ছি। জিভিয়ার ইনায়েতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে এমন কিছু একটা এক্সপ্রেশন কাজ করছে যা ইনায়েত পড়তে পারলেও ইগনোর করার ভান করে। জেভিয়ার নিজের মনের কোনো একটা আনটোল্ড ফিলিংস ইনায়েতকে বলতে চায়। সে ঠোঁট নাড়ে, একটা শব্দ বের হতেই যায়, এবং ঠিক তখনই সেখানে আয়েজের এন্ট্রি হয়। আসলে জিভিয়ার যখন ওয়াশরুমের এক্সকিউজ দিয়ে টেবিল ছেড়ে উঠে আসে, আজও ঠিক তার পিছু পিছু সেকেন্ড গেটের দিকে চলে আসে। একদম চুপিসারে এসেছে। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে পিলারের পেছনে হাইড করে সে তাদের মধ্যকার সব কনভারসেশন শুনেছে। তাদের এই ক্লোজ কনভারসেশন শুনে আয়াজের বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। এক অদ্ভুত জেলাসি আর ইরিটেশন তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। তার মনে হতে থাকে কেউ তার নিজের জিনিসে হাত দিচ্ছে, অথচ সে স্বীকার করতেও পারে না যে জিনিসটা আদৌ তার। তার চোল শক্ত হয়ে আসে, হাতের মুঠো শক্ত হয়ে যায়। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সরাসরি তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। হঠাৎ আয়াজকে সেখানে দেখে জিভিয়ার বেশ সারপ্রাইজ হয়ে পড়ে। তার মুখের সেই সফট এক্সপ্রেশনটা মুহূর্তেই বদলে যায়। সে নিজেকে সামলে নিয়ে বলে। আয়াস, তুমি এখানে এই সেকেন্ড গেটে? আয়াজ জেভিয়ারের কথার কোনো ডিরেক্ট আনসার দেয় না। সে ইনাদের দিকে একটা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টি একই সাথে পজিশন আর কমপ্লেন দুটোই প্রকাশ করে। জেভিয়ারের দিকে ফিরে খুব ক্যাজুয়াল আর ফেক একটা স্মাইল দিয়ে বলে। আমার ওয়াইফ এখানে চলে এসছে, তা আমিও দেখতে এলাম আসলে কি হয়েছে। এমনিতেও ডিনার টেবিলে মাম ওকে সবার সামনে রিয়েল আইডেন্টিটি দেয়নি, তেমন একটু গিল্টি ফিল হচ্ছিল। ওয়াইফ শব্দটা সে এমন এক জোর দিয়ে উচ্চারণ করে, তবে সেটা শুধু ইনায়েতকে শেক করার জন্য নয়, বরং জেভিয়ারের মাঝখানে একটা ইনভিজিবল দেয়াল তুলে দেওয়ার জন্যই বলা। আইজের এই ওভার প্রোটেক্টিভ আর পজিটিভ বিহেভিয়ার দেখে জীবন কিছু একটা বলতে যাবে, তার ঠোঁট নড়ে ওঠে প্রোটেস্ট করার জন্য। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা কল চলে আসে। ফোন স্ক্রিনের নামটা দেখে সে একটু কপাল কুঁচকায়। তারপর আর কথা না বাড়িয়ে ওদের দুজনকে গুড বাই জানিয়ে কলটা রিসিভ করতে করতে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে শেষবারের মতো খাড় ঘুরিয়ে সে ইনাতের দিকে এক পলক তাকায়। তার সেই আহত দৃষ্টিতে অনেক কিছু হাইড করা থাকে, একটু আক্ষেপ, একটু চিন্তা, আর অনেকটা আনস্পোকেন ওয়ার্ডস। জেভিয়ার চোখের আড়াল হতে ইনায়েত পুরো ঘুরে দাঁড়িয়ে আয়েজের দিকে তাকায়। এতক্ষণ যে শান্ত ইনায়েত জেভিয়ারের সাথে কথা বলছিল, তার চোখে এখন তীব্র ইরিটেশন। এক নিমেষেই তার শান্ত মুখোশটা খসে পড়ে। আজকে সে স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় বলে। আপনার কি সব জায়গায় এমন নাটক করতে হয়? জেভিয়ার এখানকার সব সত্যিটাই বোঝে, সো আপনার এই ড্রামা করার কোনো প্রয়োজন ছিল না। আর শুনুন, নেক্সট টাইম আমাকে সবার সামনে ওয়াইফ বলে রাখবেন না। আমি কারো ওয়াইফ নই, রাইট? কথাগুলো শুধু শব্দ থাকে না, এক একটা ছোট ছোট শার্প ছুরির মতো। সেগুলো সরাসরি আয়েজের ইগোতে গিয়ে বেঁধে যায়। ইনায়েতের এই মুখের উপর জবাব আর রিজেকশন আয়াজ টলারেট করতে পারে না।
তার চোখ দুটো লাল হয়ে আসে এবং কপালের রাগ ফুলে ওঠে। সে ফার্স্টেটেড হয়ে গলার টোন উঁচিয়ে প্রায় চেঁচিয়ে বলে, তোমার তো লাক ভালো যে আমি সবার সামনে তোমার নিজের ওয়াইফ বলে অ্যাকনলেজ করেছে, আর তুমি সেটা নিয়ে ডিনাই করছো। এ বলে ও এই কথা এগিয়ে আসে ইনায়েতের দিকে। দাঁতে দাঁত চেপে প্রতিটা শব্দে পয়জন ঢেলে বলে, শুক্রিয়া আদায় করো ফ্লোরেন্স, জীবনে অন্তত শুক্রিয়া আদায় করতে শেখো।